ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বন্দে ত্রিপুরা চ্যানেল। আজ আমরা কি পড়ব? আমরা পড়ছিলাম আমাদের এসএসটির 5th চ্যাপ্টার ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ভারত বা ভারতের বিভিন্ন অংশের নাম কিভাবে শুরু হয়েছে। কি কি পড়েছিলাম তোমাদের মনে রয়েছে? প্রথমে আমরা পড়েছিলাম ঋগ্বেদে ভারতকে মানে ভারতের কোন অংশের বর্ণনা কি নামে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ঋগ্বেদে বলা হয়েছে সপ্ত সিন্ধব। সপ্ত সিন্ধব মানে 60টি নদীর দেশ। সিন্ধব শব্দটি এসছে সিন্ধু থেকে। তোমরা দেখলে যে আমরা যে সপ্ত সিন্ধু মানে 60টা নদী, সেখানে প্রধান যে নদীটা সেটা হচ্ছে কি সিন্ধু, আর এই সিন্ধব কথাটি সিন্ধু থেকে এসছে। মহাভারতে আমরা ভারতবর্ষ নামটি পাই। আর একটা নাম আমরা পেয়েছিলাম, কি নাম পেয়েছিলাম? জম্বুদ্বীপ। তাহলে এই যে সম্রাট অশোকের শিলালিপিতেও কিন্তু আমরা ভারতকে জম্বুদ্বীপ নামেই পাই। এরপর বিষ্ণু পুরাণে আমরা একটা লেখা পেয়েছিলাম। কি লেখা পেয়েছিলাম? উত্তরম যত সমুদ্রস্য হিমাদ্রে শৈব দক্ষিণম বর্ষং তদ ভারতম নাম। অর্থটা কি? উত্তরম যত সমুদ্রস্য মানে সমুদ্রের উত্তরে। আমরা খুব ভালো করে জানি, ভারতবর্ষের ম্যাপটা তোমরা দেখো বুঝতে পারবে। উপরের দিকটাকে আমরা বলছি উত্তর দিক, নিচের দিকটাকে বলছি দক্ষিণ দিক, ম্যাপের ডান দিকটাকে আমরা বলছি পূর্ব দিক, আর ম্যাপের যে বাঁ দিক সেটাকে আমরা বলছি পশ্চিম দিক। তাহলে এই যে বিষ্ণু পুরাণে যে শ্লোকটা রয়েছে তার অর্থ হচ্ছে সমুদ্রের উত্তরে। তার মানে সমুদ্র কোথায় রয়েছে? দক্ষিণে। তার উত্তরে যে অংশটা রয়েছে সেটা। আরেকটা বর্ণনা দেওয়া হয়েছে তুষারাবৃত পর্বতমালার দক্ষিণে। আমরা জানি যে ভারতবর্ষের উত্তর দিকে হিমালয় পর্বতমালা রয়েছে তুষারাবৃত। সেই তুষারাবৃত পর্বতমালার দক্ষিণে, তার মানে ম্যাপটা দেখো বুঝতে পারবে, সমুদ্রের উত্তরে আর তুষারাবৃত পর্বতের দক্ষিণে এই যে জায়গাটা সেটাই হচ্ছে গিয়ে ভারত। এই নামটি, এই ভারত শব্দটি আজও ব্যবহৃত হচ্ছে। উত্তর ভারতে ভারত নামেই পরিচিত, হ্যাঁ দক্ষিণ ভারতে অনেক সময় ভারতম নামে পরিচিত হয় আমাদের এই ভারতবর্ষ দেশটি। ভারতের বিভিন্ন অংশে এই রকম ভারত সম্পর্কে ভৌগোলিক সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল বিভিন্ন সময়ে। আরেকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। উদাহরণ হিসেবে বলা যায় প্রায় 2000 বছর আগে প্রাচীন তামিল সাহিত্যের একটি কবিতায় সেখানকার একজন রাজা ছিলেন, তামিল রাজা। সে রাজার প্রশংসা করে তার রাজ্যের সীমানাটাকে বর্ণনা করা হয়েছে কবিতাটিতে। কি বলা হয়েছে? সেই বর্ণনায় বলা হয়েছে যে ভারতের যে দক্ষিণ সীমানা, দক্ষিণে সেই রাজার সীমান্ত ছিল ক্যাপকুমারী পর্যন্ত। কি নাম বলেছি? ক্যাপকুমারী। ঠিক আছে, ক্যাপকুমারী পর্যন্ত। আর উত্তরে হচ্ছে বিশাল পর্বতমালা, পূর্ব এবং পশ্চিম দিক দুটো দিকে হচ্ছে মহাসাগর দিয়ে ঘেরা। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো কোন জায়গাটাকে বলা হচ্ছে। ক্যাপকুমারী বলতে আমাদের দক্ষিণের একদম শেষ যে জায়গাটা কন্যাকুমারী, সেই কন্যাকুমারীকে বোঝানো হয়েছে। গেল ক্যাপকুমারী। উত্তরের বিশাল পর্বতমালা, উত্তরের বিশাল পর্বতমালা বলতে হিমালয় পর্বতমালাকে বোঝানো হয়েছে। পূর্ব এবং পশ্চিমে দুটো সাগর দিয়ে ঘেরা। আমরা জানি, তোমরা প্রত্যেকেই জানো, আমরা ম্যাপে অলরেডি দেখতেও পাচ্ছি, পূর্ব দিকে রয়েছে আমাদের বঙ্গোপসাগর আর পশ্চিম দিকে রয়েছে আমাদের আরব সাগর। যদিও আমাদের আরেকটি সাগরও আমাদের ভূমিকে টাচ করে, যেটা হচ্ছে গিয়ে ভারত মহাসাগর, যেটা একদম দক্ষিণে অবস্থিত। তাহলে মোটামুটি আমরা কি দেখতে পেলাম? আমাদের ঋগ্বেদে কি বলা হয়েছে, আমাদের বিভিন্ন ধরনের মহাভারতে কি বলা হয়েছে, আমাদের যে মহাকাব্য রয়েছে, বিষ্ণু পুরাণে কি বলা হয়েছে। এবার আমরা দেখলাম যে তামিল একটি সাহিত্যেও কিন্তু এই ধরনের বর্ণনা দেওয়া হয়েছে, যেটাকে ভারতবর্ষ বলতে হিমালয় পর্বতমালা, দুদিকে দুটো সমুদ্র আর নিচে কন্যাকুমারী পর্যন্ত এই পুরো জায়গাটাকে বোঝানো হয়েছে। তার মানে বর্তমানে যে ভারতের ভৌগোলিক সীমা সেটা কিন্তু এই জায়গাটাকে আমরা বুঝে থাকি। এবার আমরা দেখব যে বিভিন্ন নাম যখন ভারতের আসছে, এবার ভারতের সংবিধানে আমাদের কি নাম ভারতবর্ষে রাখা হয়েছে। আমি যদি জিজ্ঞেস করি সংবিধান কি, তোমরা সবাই বলতে পারবে যে সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন বা মৌলিক দলিলের সমষ্টি,
যাতে একটি দেশ কিভাবে চলবে, সরকারের কাঠামো কেমন হবে, নাগরিকদের কি কি অধিকার থাকবে, কি কি কর্তব্য থাকবে, সমস্ত কিছু ওই বইটার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যেটা হচ্ছে কি সংবিধান। এবার তোমরা এটাও নিশ্চয়ই জানো যে সংবিধান কবে কার্যকর হয়েছে আমাদের? 1950 সালের 26শে জানুয়ারি, যেই দিনটা আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি। এবার দেখো আমাদের সংবিধানের প্রথম পাতায় কি লেখা রয়েছে? সংবিধানের প্রথম পাতায় লেখা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এভাবে যখন সংবিধানের হিন্দি যে সংস্করণ হয়েছে সেই কারণে কিন্তু ভারত এবং ইন্ডিয়া নামটাকে উল্লেখ করা হয়েছে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম বিভিন্ন সাহিত্যে, মহাকাব্যে ভারতকে কি কি নামে অভিহিত করা হয়েছে। এবার আমরা দেখব, এটা হচ্ছে ভারতের ভেতরকার বিষয়। এবার আমরা দেখব বিদেশিরা, মানে যারা বাইরের থেকে ভারত ভূমিতে প্রবেশ করেছিল, তারা ভারতকে কিভাবে নামকরণ করেছিলেন। ইন্ডিয়াকে প্রথম যেসব বিদেশিরা মেনশন করে তার মধ্যে ছিল পার্সিয়ানরা। এখন এই পার্সিয়ান কারা? পার্সিয়ান হচ্ছে পারস্য দেশের যারা লোক। তাহলে পারস্য দেশ কোথায়? পারস্য দেশ বর্তমানে যে ইরান দেশ রয়েছে সেটাই পারস্য দেশ নামে পরিচিত ছিল। পারসিকরা যারা প্রথম ভারতবর্ষকে এই নামে সম্বোধন করে যে ভারত। খ্রিস্ট 6ষ্ঠ শতাব্দীতে একজন পারস্য সম্রাট যিনি কিনা ভারত আক্রমণ করেন এবং সিন্ধু নদীর আশপাশের এলাকা দখল করে নেন। দেখো তারা ভারতবর্ষে ঢুকছে এবং ধীরে ধীরে কিভাবে ভারতের নামটা পরিবর্তন হবে এবার আমরা দেখব বিদেশিদের উচ্চারণের মাধ্যমে। পারসিকরা স উচ্চারণ করতে পারতেন না, তাই তারা সিন্ধুর পরিবর্তে হিন্দ, হিদু বা হিন্দু শব্দের উল্লেখ করেছেন। তবে এ কথা স্পষ্ট যে প্রাচীন ফার্সিতে হিন্দু একটি বিশুদ্ধ ভৌগোলিক শব্দ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে, কোনোভাবে এটা হিন্দু ধর্মকে কিন্তু নির্দেশ করে না। তাহলে দেখলাম পারসিকরা এসছে। এবার এসছে গ্রিকরা। তারা পার্সিয়ানরা ভারতের যে নাম দিয়েছে হিন্দু, হিদু বা হিন্দ, একে একটু মডিফাই করে এই অঞ্চলের নাম দেয় ইন্দুই বা ইন্ডিক। তারা হিন্দু শব্দের প্রথম অক্ষর থেকে এইচটাকে বাদ দিয়ে দিয়েছে, কারণ এই যে এইচ, এই লেটারটি গ্রিক ভাষাতে ছিলই না, তাই তারা আই দিয়ে শুরু করেছিল। তাহলে সিন্ধু থেকে কি এসে গেল? হিন্দু। হিন্দু থেকে আবার কি এলো? ইন্দুই। তাহলে আমরা দেখলাম কি হলো, প্রথম শব্দটা ছিল সিন্ধু, সেটা থেকে পারসিকরা তার নাম রেখেছে হিন্দু, যদি আমি একটা ওয়ার্ড নেই হিন্দু, সেখান থেকে গ্রিকরা তার নাম দিয়েছে ইন্দুই বা ইন্দিক। এবার পিকচারে কারা আসে? চীনারা, চীন দেশের লোকেরা। প্রাচীনকালে জানো, প্রাচীনকালে ভারতের সঙ্গে চীনাদের খুব ভালো যোগাযোগ ছিল। তারা এই যে গ্রিকদের দেওয়া নাম, গ্রিকরা কি নাম দিয়েছিল? ইন্দুই বা ইন্ডিক। এবার এই গ্রিকদের দেওয়া নামকে বাদ দিয়ে দিয়েছে ওরা, কারা? চীনারা। এরা কাদের নামটা নিয়েছে? পার্সিয়ানরা যে নামটা দিয়েছিল পারসিক ভাষাতে, কি নাম দিয়েছিল তারা? হিন্দু, হিদু বা হিন্দ। এবার এরা এটাকে পারসিক ভাষা থেকে মডিফাই করে। পারসিকরা বলেছিল হিন্দু, চীনারা আয়ের জায়গায় ওয়াই উচ্চারণ করে, তাহলে ওরা বলেছিল হিন্দু। যখন অ্যাকচুয়ালি চীনারা যে এই যে হিন্দুর এইচটা ঠিক করে উচ্চারণ করতে পারে না বা উচ্চারণে ওদের অসুবিধা হয়, এই জন্য এরা এইচের জায়গায় দিয়ে দিয়েছে ওয়াই। তাহলে কি নাম হয়ে গেল? ইয়ান্দু। কি নাম দেখেছিলাম আমরা? প্রথম আমাদের মূল শব্দটা ছিল সিন্ধু। সিন্ধু থেকে যে শব্দটা এসছে সেটা হচ্ছে গিয়ে হিন্দু, তারপর যেটা এসছে এটা হচ্ছে গিয়ে ইন্দুই, আর এবার যেটা এসছে এটা হচ্ছে গিয়ে ইয়ান্দু। তাহলে কি দাঁড়ালো? ভৌগোলিক নাম সিন্ধু, সিন্ধু থেকে হয়েছে হিন্দু যেটা পারসিকদের দেওয়া, হিন্দু থেকে এসছে ইন্দু যেটা গ্রিকদের দেওয়া, ইন্দু থেকে এসছে ইয়ান্দু যেটা চীনাদের দেওয়া। বইয়ের মধ্যে দেখো অ্যারো মার্ক করে করে দেওয়া রয়েছে কোথার থেকে কোথায় এই নামটা চলে এসছে। ইয়ান্দু ছাড়াও সিন্ধু সম্পর্কে আরেকটি শব্দ ছিল যেটা চীনারা দিয়েছিল, এটা হচ্ছে তিয়ানঝু, যার অর্থ হলো স্বর্গীয় গুরু। এই শব্দ থেকে বোঝা যায় সেই সময়ে চীনারা ভারত ভূমিকে কতটা শ্রদ্ধা করত।
ভগবান বুদ্ধের পুণ্যভূমি হিসেবে তারা ভারতকে জানত। বুদ্ধদেব সম্পর্কে জানার জন্য অনেক চীনা যে স্কলাররা ছিল তারা ভারতে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুয়ানজাং, যাকে হিউয়েনসাং হুসানসাং নামেও লেখা হয়। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে তিনি চীন থেকে ভারতে আসেন। তিনি ভারতের অনেক অঞ্চল পরিভ্রমণ করেন, বিভিন্ন জায়গায় ঘোরেন, বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে উনি সাক্ষাৎ করেন, বৌদ্ধ গ্রন্থ উনি সংগ্রহ করেন এবং 17 বছর পর উনি আবার চীনে ফিরে যান। সেখানে তিনি সংস্কৃত থেকে যে পাণ্ডুলিপিগুলি, পাণ্ডুলিপি মানে যেটা হাতে লেখা, এই পাণ্ডুলিপিগুলিকে উনি চীনা ভাষায় অনুবাদ করেন। কয়েক শতাব্দী ধরে আরও কয়েকজন চীনা যে পণ্ডিতরা ছিল তারা কিন্তু ভারতবর্ষে সফর করে। সেমভাবে ভারতের বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে ওরা সাক্ষাৎ করেন, ভগবান বুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ভ্রমণ করেন এবং অনেক তথ্য নিয়ে তারা আবার চীনে ফিরে যান। তারপর যেই শব্দটার সঙ্গে আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত সেটা হচ্ছে কি হিন্দুস্তান। তোমরা কি জানো যে হিন্দুস্তান শব্দটি প্রথম কোথা থেকে এসছে? এই হিন্দুস্তান শব্দটি প্রথম কোথায় ব্যবহার হয়? হিন্দুস্তান শব্দটি 1800 বছর আগে একটি ফার্সি শিলালিপিতে হিন্দুস্তান শব্দটি প্রথম ব্যবহৃত হয়। পরবর্তীকালে এই শব্দটি ভারতীয় উপমহাদেশকে বর্ণনা করার জন্য ভারতের বেশিরভাগ আক্রমণকারীদের দ্বারাই ব্যবহৃত হতে থাকে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টারের বিষয়। এক নজরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভারত একটি প্রাচীন দেশ যার অনেক নাম রয়েছে। ঋগ্বেদে সপ্তসিন্ধব, মহাভারতে ভারতবর্ষ জম্বুদ্বীপ, অশোকের শিলালিপিতে ভারতকে বলা হচ্ছে জম্বুদ্বীপ, বিষ্ণু পুরাণে বলা হয়েছে উত্তরের সমুদ্রের উত্তরে তুষারাবৃত পর্বতমালার দক্ষিণে যে স্থান সেটা হচ্ছে গিয়ে ভারত। পারসিকরা বলেছে হিন্দ, হিদু আর হিন্দু। গ্রিকরা এইচ বার দিয়ে বলেছে ইন্দু বা ইন্ডিক, ইন্দুই বা ইন্ডিক। চীনারা ওয়াই যুক্ত করে বলেছে ইয়ান্দু বা তিয়ানঝু। পারসিক শিলালিপিতে আমরা পাই হিন্দুস্তান। সবশেষে ভারতের সংবিধানে বলা হয়েছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। আমাদের চ্যাপ্টারেরও সেটা নাম ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এবার আমরা দেখব তোমাদের চ্যাপ্টারের পেছন দিকে কিছু প্রশ্নাবলী রয়েছে, সেগুলোতে কি বলা হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমেই বলা হয়েছে অধ্যায়ের শুরুতে একটা কোটেশন রয়েছে শ্রী অরবিন্দের, তার অর্থটা কি? অরবিন্দ একই কথা বলেছেন যে অনেক আগের থেকেই ভারত আধ্যাত্মিকভাবে, মানে সমুদ্র আর পর্বতমালার মাঝের যে ভারত, সেটা আধ্যাত্মিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে অনেক বেশি ডেভেলপ হয়ে গেছিল, যেটা ভারতকে অনেক শক্তি জুগিয়েছে, ভারতকে স্ট্রেংথ জুগিয়েছে। এটাই হচ্ছে মূল কথা। কিছু সত্য মিথ্যা দেওয়া রয়েছে তোমাদের বইয়ে। প্রথম হচ্ছে ঋগ্বেদে সমগ্র ভারতের ভৌগোলিক অবস্থা বর্ণনা করা হয়েছে, সত্য কি মিথ্যা? এটা হচ্ছে ঋগ্বেদে ভারতের ভৌগোলিক অবস্থাটাকে বর্ণনা করা হয়েছে, সেটা বলা হয়নি। ঋগ্বেদে কি দেখেছিলাম আমরা? সপ্ত সিন্ধু, মানে শুধুমাত্র সিন্ধুর জায়গাটাকে বোঝানো হয়েছে, তার মানে পুরো ভারত সম্পর্কে বলা হয়নি, এটা ফলস। সেকেন্ডে, বিষ্ণু পুরাণের সমগ্র উপমহাদেশেরই বর্ণনা রয়েছে, একদমই ঠিক। আমরা দেখলাম সমুদ্রের, মানে যে উত্তরের, সমুদ্রের উত্তরে আর হচ্ছে গিয়ে পর্বতের দক্ষিণে পুরো জায়গাটাকে বোঝানো হয়েছে, তাহলে এটা সত্যি। অশোকের সময় জম্বুদ্বীপ বলতে শুধু ভারতবর্ষ ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের কিছু অংশকেও বুঝিয়েছেন, একদম সত্যি, এটাও ট্রু। মহাভারতের কাশ্মীর, কচ্ছ, কেরালা সহ তামিলনাড়ুর কিছু অঞ্চলের বর্ণনা রয়েছে, এটা আমরা দেখেছি মহাভারতে রয়েছে, তাহলে এটাও ট্রু হবে। হিন্দুস্তান শব্দটি 2000-এরও বেশি বছর আগে একটি গ্রিক শিলালিপিতে পাই, এটা ভুল হবে, ফলস, কারণ আমরা অলরেডি দেখে নিয়েছি যে এটা কি বলা হয়েছিল, যে এটা একটা ফার্সি শিলালিপিতে আমরা পেয়েছি। প্রাচীন ফার্সিতে হিন্দু শব্দটি একটি হিন্দু ধর্মকে বোঝায়, একদমই না। আমরা বলেছি এটা একদম পিওর একটা জিওগ্রাফিক্যাল একটা টার্ম, এটা কোনোভাবেই ধর্মকে বোঝায় না। লাস্ট দিয়েছে ভারত বিদেশি ভ্রমণকারীদের দেওয়া একটা প্রদত্ত নাম, একদমই না। বিদেশিরা হিন্দু, ইন্দু ইত্যাদি দিয়েছে, ভারতবর্ষকে নাম ভারতই দিয়েছে, সুতরাং এটা হবে মিথ্যে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন যেটা আছে, তুমি যদি প্রায় 2000 বছর আগে জন্মগ্রহণ করতে, তাহলে তুমি এই দেশের কি নাম রাখতে এবং কেন?
আমার থেকে মনে করছি যদি আমি 2000 বছর আগে জন্মগ্রহণ করতাম, আমি এই দেশটার নাম রাখতাম সরস্বতী দেশ। কেন বলো তো? কারণ সরস্বতী, আমাদের ঋগ্বেদে সরস্বতীকে একটি পবিত্র নদী হিসেবে বলা হয়েছে। আর এই সরস্বতী নদীর পাড়েই অনেকগুলো বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতি গড়ে উঠেছে। এজন্য আমি যদি 2000 বছর আগে জন্মগ্রহণ করতাম, অবশ্যই আমি নাম রাখতাম সরস্বতী দেশ। লাস্ট কোশ্চেন যেটা রয়েছে, প্রাচীনকালে কেন বিভিন্ন প্রান্তের মানুষ ভারত ভ্রমণ করত? কি মনে হয় কি কি কারণে আসতে পারে? আমরা দেখেছি প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশ থেকে লোকেরা ভারতবর্ষে প্রবেশ করেছে। তো কি এমন বিষয় ছিল এদেরকে আকৃষ্ট করত? প্রথম আমরা বলতে পারি যেটা হচ্ছে কি, আমরা এই যে বিভিন্ন ইউরোপিয়ানরা এসছে তাতেও দেখেছি, আগের ওদেরকেও দেখেছি, একটা হচ্ছে গিয়ে ব্যবসা। ভারতবর্ষ হচ্ছে প্রচুর রিসোর্স রয়েছে, এজন্য ব্যবসা করার জন্য তারা ভারতবর্ষে চলে আসে। সেকেন্ড আমরা বলবো তীর্থযাত্রা। ভারতবর্ষ হচ্ছে তীর্থের, ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, যেখানে প্রচুর পরিমাণে তীর্থক্ষেত্র রয়েছে। এই জায়গাগুলোকে দর্শন করার জন্য লোক আসে। থার্ড পয়েন্ট যদি আমি বলি কেন লোক আসে, সেটা হচ্ছে গিয়ে শিক্ষা। আমাদের ভারতবর্ষের শিক্ষা অতি প্রাচীনকাল থেকেই অনেক উন্নত ছিল। আমরা নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কথা প্রাচীনকালে জানি, যারা এই শিক্ষালয়গুলিতে পড়ার জন্য কিন্তু মানুষ বাইরের থেকে আসতো। একটা হচ্ছে গিয়ে আক্রমণ করতে। তোমরা মিডাইভাল পিরিয়ডে প্রচুর দেখেছো বিভিন্ন জায়গা থেকে লোক আক্রমণ করতে ভারতবর্ষে এসছে, আক্রমণ করেছে, ভারতবর্ষকে লুট করে এখান থেকে আবার নিয়ে চলে গেছে, কেউ কেউ আবার থেকেও গেছে। লাস্ট যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে গিয়ে সাংস্কৃতিক বিনিময়। বিভিন্ন সংস্কৃতির লোকেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ভারতবর্ষ আসে, ভারতের উন্নত সংস্কৃতির সঙ্গে তাদের সংস্কৃতির বিনিময় হয় এবং একটা সুন্দর সংস্কৃতি গড়ে ওঠে। তাহলে এই চ্যাপ্টার এখানে শেষ করছি। তাহলে আজ এ পর্যন্তই রইল, নেক্সট অন্য একটা চ্যাপ্টার নিয়ে আমরা আবার পড়ব।